প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমাদের গ্রামারের ক্লাস তো চলছে, তোমরা জানো। তো আজকে গ্রামার ক্লাসে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি তোমাদেরকে প্রিপোজিশনের বিষয়ে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে প্রিপোজিশন ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং প্রিপোজিশনকে যদি আমরা কোনোভাবে প্রিপোজিশন ব্যবহার করতে গিয়ে আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের একেবারেই আমরা অর্থ হারায় ফেলব। এর কারণ প্রিপোজিশন এমন একটা পার্ট অফ স্পিচ যেটা গ্রামাটিক্যালি এর একটা ব্যবহার কিন্তু আছে। কারণ প্রিপোজিশনের কাজ হচ্ছে কি, তোমরা সবাই জানো যে নাউন প্রোনাউন এর সাথে অন্য ওয়ার্ডের একটা সম্পর্ক স্থাপন করে। আমরা একটু বোর্ডে দেখি, যেমন দেখো, আমরা যদি বলি একটা নাউন দিলাম, দেখো এটা হচ্ছে নাউন, অথবা একটা প্রোনাউন, নাউন এবং প্রোনাউন। এই নাউন প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডে, অর্থাৎ একটা সেন্টেন্সে তোমরা জানো যে অনেক ওয়ার্ড থাকে, কিন্তু এই নাউন প্রোনাউনের সাথে যদি অন্য ওয়ার্ডের সম্পর্ক দেখাতে হয়, আমি কিন্তু বারবার বলছি সম্পর্ক, তাহলে সম্পর্ক দেখাতে গেলে একটা প্রিপোজিশন লাগবে। প্রিপোজিশনটা আমরা যদি বাংলায় বুঝতে চাই তাহলে আমরা বলতে পারি যে প্রিপোজিশনের বাংলা দাঁড়ায় অন্বয়, অন্বয় সাধনকারী অব্যয়। অব্যয় কী সেটা নিশ্চয়ই তোমরা জানো, আমাদের বিজ্ঞ বাংলা টিচাররা তোমাদেরকে খুব ভালো মতো বুঝিয়েছেন, এটা তোমরা সবাই ভালো জানো। অন্বয় সাধনকারী অর্থাৎ যে অন্বয় করে, অন্বয় মানে কি সম্পর্ক দেখায়। তাহলে তুমি লক্ষ্য করো, আমরা প্রিপোজিশন যেটা, অর্থাৎ এই যে অব্যয় যেটাকে আমরা বলি, এর কাজ হচ্ছে কি সম্পর্ক দেখানো। এখন সম্পর্ক কার সাথে দেখাবে? নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক দেখাবে। যেমন দেখো, আমি যদি একটা প্রিপোজিশন লিখি এখানে বোঝার জন্যে, আমাদের সিলেবাসে যেটা আছে আমরা একটু পরে করতেছি, কিন্তু এখন যেটা দেখব সেটা হচ্ছে কোনটা, যে সাধারণত প্রিপোজিশনটা যে কী সেটা আমাদের বুঝতে হবে নাকি। দেখো, আমি যদি বলি দ্য ওল্ড ম্যান, সবাই একটু লক্ষ্য করো, দ্য ওল্ড ম্যান ইজ walking, the old man is walking towards me. আমরা যদি সেন্টেন্সের দিকে তাকাই, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি ইজ ওয়াকিং হাঁটছে, টুয়ার্ডস মি। হ্যাঁ, আমি জানাই রাখি, টুয়ার্ডস না বলে কিন্তু টুয়ার্ডও বলা যায়। হ্যাঁ, একটা এটা হচ্ছে ব্রিটিশ ইউজ, আর একটা হচ্ছে টুয়ার্ড, আর ওটা হচ্ছে আমেরিকান ইউজ। তো যাই হোক, এটা একটা প্রিপোজিশন। এখন দেখো, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং টুয়ার্ডস মি, তাহলে এখন দেখো মি কিন্তু একটা প্রিপোজিশন, সরি মি একটা প্রোনাউন, তাই না? তোমরা জানো যে নাউন প্রোনাউনের দিক থেকে মি একটা প্রোনাউন। এখন এই যে টুয়ার্ডস মি, এখানে ওয়াক শব্দটা দেখো, ওয়াক, ওয়াক মানে আমরা জানি হাঁটা। এখন এই যে লোকটা, বৃদ্ধ লোকটার হাঁটার বিষয়ে বলছে, কিন্তু তুমি লক্ষ্য করো এই তার হাঁটাটা কোন দিকে হচ্ছে, দেখো বলা হচ্ছে আমার দিকে। তাহলে এখানে মি হচ্ছে কি একটা ব্যক্তি, তাহলে ওই ব্যক্তির সাথে দেখো এই যে ওল্ড ম্যানের যে ওয়াকিংটা কোন দিকে হচ্ছে? আমার দিকে হচ্ছে। তাহলে এখানে ওয়াকটা হচ্ছে কি একটা ভার্ব, আর এখন দেখো এই ওয়াকটা কোন দিকে হচ্ছে? আমার দিকে। তাইলে এই যে শব্দটা মি, এটা তো একটা প্রোনাউন, তাহলে এই প্রোনাউনের সাথে এই ভার্ব এর সম্পর্ক কে করে দিল? টুয়ার্ডস। দেখো, আমি যদি হাঁটি, আমরা একটা ছবি আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, মানে প্রিপোজিশনটা ভালো মতো তোমাদের বোঝা দরকার। আমি বললাম যে এই হচ্ছে ওল্ড ম্যান, এই যে ওল্ড ম্যান উইথ ওয়ান স্টিক অ্যাট হ্যান্ড, ওকে, দিস ম্যান ইজ জাস্ট ইউ সি হাঁটতেছে, এখন দাঁড়ায় আছে অবশ্য। আমরা একটু হাঁটার স্টাইলটা নিয়ে আসি। তা আমরা যদি এইভাবে বলি, এইভাবে দিলাম আর এইভাবে রাখলাম, তাহলে বোঝা যাচ্ছে সে কিন্তু হাঁটতেছে।
এখন হাঁটতেছে কোন দিকে? দেখো হাঁটতেছে আমার দিকে। এখন ধরো এটা হচ্ছে আমি, এটা আমার দিকে। আমি বললাম যে আরে আসেন আসেন, হ্যাঁ। সে একটা ধরো বৃদ্ধ মানুষ, মাথায় একটা টুপিও দিয়ে দিলাম আমার মতো। তাইলে দেখো এই লোকটা হাঁটতেছে, হি ইজ ওয়াকিং। এখন এই যে তার দিকে যাচ্ছে, এখন সে যে যাচ্ছে কোনো দিকে, কোনো কিছুর দিকে, তাহলে সেটা কী হবে বলো তো? টুয়ার্ড। কোনো কিছুর দিকে হলে সেটাকে আমরা বলবো টুয়ার্ড বা টুয়ার্ডস। এখন দিকটা হচ্ছে কোথায়? মেয়ের দিকে। এখন তার এই হাঁটাটা, সে যেহেতু হাঁটতেছে সেটা হচ্ছে ওয়াক। এই ওয়াক ক্রিয়াটা কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে। তাইলে এটাকে, এটা হচ্ছে মি, অর্থাৎ আমি আই, কিন্তু এখানে অবজেক্ট হিসেবে বসেছে যে কার দিকে? আমার দিকে। তাহলে এই যে ওয়াক ক্রিয়াটা হচ্ছে কার দিকে বলো? তার দিকে হচ্ছে। এখন আমাদের বুঝতে হবে এই মিয়ের সাথে এখানে কিন্তু সম্পর্কটা করতেছে কোথায়? ওয়াকের সাথে। কিন্তু কে দেখাচ্ছে? টুয়ার্ড। তার মানে আমরা বলতে পারবো ওয়াক টুয়ার্ড মি বা টুয়ার্ডস মি। তার মানে দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং টুয়ার্ডস মি, বৃদ্ধ লোকটি আমার দিকে হাঁটতেছে। তাহলে এখানে মিটা হচ্ছে কি? একটা অবজেক্ট বা প্রোনাউন। এখন এই তার হাঁটার সাথে আমরা মিয়ের সাথে সম্পর্ক করা হয়েছে কি? টুয়ার্ড। ক্লিয়ার? তাহলে আমি হাঁটতেছি কার দিকে? কারো দিকে। এটাই এখানে মিন করছে। তো যাই হোক, প্রিপোজিশনটার কাজই হচ্ছে যে নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক দেখানো। একটু ভুল হলে কিন্তু টোটাল বিষয়টাই নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবা। এই জন্য প্রিপোজিশন পড়তে গিয়ে আমাদের কিন্তু খুব ঠান্ডা মাথায় ব্যবহারটা শিখতে হবে। এর কারণ প্রিপোজিশন যদি ভুল হয় অর্থ কিন্তু একেবারে ব্যাখাপ্পা হয়ে যাবে। তো আসো আজকে দেখি আমাদের সিলেবাসে কী আছে প্রিপোজিশন, সেগুলো একটু আলোচনা করি। হ্যাঁ, আমাদের যতটুকু সময় আছে তোমরা সবাই কিন্তু খাতা নিয়ে বসেছো, এটা আমি বিশ্বাস করি, এবং আমার কথাগুলো শুনছো এবং লিখছো। দেখো এখানে আছে বিসাইড, আমাদের সিলেবাস থেকে বলছি। হ্যাঁ, তা আমরা একটু লিখে নিই কী আছে। একটা হচ্ছে বিসাইড, আরেকটা হচ্ছে বিসাইডস, বিসাইড বিসাইডস, আর আছে বিটুইন অ্যামং। আমরা এই চারটা আজকে পড়বো, দেখি ভালো মতো বুঝি কিনা। বিটুইন অ্যামং, বিসাইড বিসাইডস, আরটা হচ্ছে বিটুইন অ্যামং। এরপর আরও আছে আফটার, বিফোর, বিহাইন্ড, তারপর হচ্ছে থ্রু, নিয়ার, অ্যালং, অ্যাবাউট, আন্ডার, অ্যারাউন্ড। তো আমরা দেখি আগে এই চারটা আজকে ভালো মতো পড়ি। হ্যাঁ, প্রিপোজিশন একটু একটু করে আমরা আগাই। দেখো এগুলো কিন্তু প্রিপোজিশন, কোনো সন্দেহ নাই। এখন একটা শব্দ হচ্ছে বিসাইড, আর একটা শব্দ হচ্ছে বিসাইডস। এটাও একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, এটাও একটা প্রিপোজিশন। দেখো এই দুইয়ের মধ্যে কিন্তু একটু আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। আর সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে দেখো বিসাইড, আর এটা হচ্ছে বিসাইডস। এখানে কিন্তু এস আছে আর এখানে কিন্তু এস নাই। তো দুটো প্রিপোজিশনে কী অর্থ দাঁড়ায় আমি সেটা তোমাকে বলছি। সেটা দেখো, বিসাইড মানে হচ্ছে কি? বিসাইড মানে হচ্ছে আমরা দেখব পাশে। বিসাইড মানে হচ্ছে কোনো কিছুর পাশাপাশি বা পাশে বোঝাতে আমরা কিন্তু বিসাইড শব্দটা ব্যবহার করতে পারি। এখন বিসাইডস মানে কি? বিসাইডসটা আবার একটু ভিন্ন। এর মানে হচ্ছে এই বিসাইডসটা হচ্ছে যে, আচ্ছা আমরা এই ব্যাপারটা আগে দেখি, বিসাইড ব্যাপারটা আগে দেখি। বিসাইড মানে হচ্ছে পাশে। এখন আমরা যদি বলি যে সে আমার পাশে বসে আছে, সে আমার পাশে বসে আছে, ধরো একটা বেঞ্চ এর ভিতরে পাশাপাশি বসে আছে। আমরা যদি দেখি সে আমার পাশে বসে আছে, আমরা এইভাবে দেখলাম, লক্ষ্য করো এই আর এই হাত, আর এখানে সে এভাবে করে বসে আছে, দেখ সুন্দর করে বেঞ্চে বসে আছে। আর এখানে হচ্ছে কে? আমি, এখানে আরেকজন বসে আছে। এই যে দেখো, তা আমি যদি এভাবে দিয়ে দিই, একটা বেঞ্চ এঁকে দিই, হ্যাঁ হয় না? একটা বেঞ্চের ভিতরে দুজন পাশাপাশি বসে আছে। এখন সে আমার পাশে, আবার আমি তার পাশে। এখন যেহেতু সে আমার পাশে বসে আছে বলছি, তাহলে আমরা বলতে পারি যে, যেহেতু বিসাইড মানে হচ্ছে পাশে, তাহলে আমরা বলতে পারি যে হি ইজ সিটিং বিসাইড মি। এর অর্থ কী দাঁড়াচ্ছে দেখো, সে আমার পাশে বসে আছে। এখন এই যে বিসাইড শব্দটা আমরা না দিতাম,
তাহলে দেখো যদি ভুল হতো প্রিপোজিশনের নিয়মে, যদি এই জায়গাটা আমরা বিসাইড না দিতাম, একটা হতো কিন্তু অন্য অর্থ হয়ে যেত। যেটা আমি একটু আগে তোমাদেরকে বলছি যে প্রিপোজিশন কিন্তু বোঝার ব্যাপার। এখানে শুধু মুখস্থ করলে হবে না, এই জায়গাটা ভালো মতো বুঝতে হবে। প্রথমত দেখো, আমি যদি বলি হি ইজ সিটিং বিসাইড মি, হি ইজ সিটিং বিসাইড মি, এই জায়গাটায় আমি যদি বিসাইড শব্দটাকে বাদ দেই, অর্থাৎ ভিন্ন কোনো প্রিপোজিশন দেই, দেখো অন্য কী হয়ে অর্থ কী হয়ে যায়। হি ইজ সিটিং নিয়ার মি, সে আমার কাছাকাছি বসে আছে। এখন আমি যদি বলি হি ইজ সিটিং বিহাইন্ড মি, তাহলে অর্থ কী দাঁড়ায়? সে আমার পেছনে বসে আছে। এখন আমি যদি বলি হি ইজ সিটিং ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, তাহলে হি ইজ সিটিং ইন ফ্রন্ট অফ মি, তাহলে কী দাঁড়ায় অর্থ? সে আমার সামনে বসে আছে। এখন আমি বলবো যে স্যার আমরা তো বিসাইড নিয়ে আলোচনা করছি, তাহলে আপনি কেন নিয়ার দিলেন, বিহাইন্ড দিলেন, ইন ফ্রন্ট অফ দিলেন? তোমাকে বোঝানোর জন্য যে এখানে যে গ্যাপ দেওয়া থাকবে আমাদের, এখানে তো গ্যাপ দেওয়া থাকবে। এখন গ্যাপের ভিতরে তুমি যে প্রিপোজিশনটা ব্যবহার করবা সেটা যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, দেখো অর্থ কিন্তু ভিন্ন হয়ে যাবে। তার মানে তুমি অনেক কিছুই ভাবতে পারো। দেখো হি ইজ সিটিং ড্যাশ মি, এখন তুমি কি করবা? হি ইজ সিটিং ড্যাশ মি, এখন তুমি তো টেনশনে পড়ে যাবা পরীক্ষার হলে। ফলে তোমাকে দেখতে হবে যে আসলে আমার যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজের ভিতরে এখানে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা অর্থাৎ যে প্রিপোজিশন হবে, অর্থাৎ তার যে বসাটা সেটিং, তার সাথে মিয়ের সম্পর্কটা কী, অর্থাৎ এই যে ইয়েটা দেখাচ্ছে একটা রিলেটিভটা বা একটা সাপেক্ষে আরেকটা, এখানে তার বসাটা এখন কার সাথে? আমার সাথে দেখাচ্ছে বসার একটা সম্পর্ক। যে বসাটা কি? আমার সামনে বসে আছে, আমার পেছনে বসে আছে, আমার এরকম পাশে বসে আছে, কি তাই না? এখন সামনে বসে আছে, নানাবিধ হতে পারে। এই জন্য যখন তুমি এই জায়গাটা পূরণ করবা তখন কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমি কি দিব এবং কি মিনিংটা চাচ্ছে সেটা বুঝে কিন্তু তোমাকে দিতে হবে। ক্লিয়ার? সেটা বুঝে কিন্তু তোমাকে এটা দিতে হবে। এই জন্য আমি তোমাদেরকে অনেস্টলি বলবো যে এই জায়গাটা কিন্তু একটু ক্রিটিক্যাল। সবাই একটু দেখো, সেটা হচ্ছে যে হি ইজ সিটিং ড্যাশ মি, এখন পরীক্ষা আসলো, এখন তুমি তো চিন্তা করবো আমি কী দিব, তখন প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা পড়ে তোমাকে তখন বের করতে হবে যে আসলে মিনিং বোঝাচ্ছে যে সে আমার পাশে বসে আছে, তখন কিন্তু তুমি সুন্দর করে কী দিয়ে দিবা? বিসাইড। এবং এটার জন্য কিন্তু তোমাকে বুঝতে হবে, অর্থাৎ বুঝতে হবে আমি কী দিব। এই জন্য আমরা যদি মনে রাখি যে বিসাইড এর অর্থ হচ্ছে পাশে, অর্থাৎ কেউ যদি কারো বা কোনো বস্তু যদি কারো পাশে থাকে, পাশাপাশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বিসাইড বলতে পারি। এখন কোনো স্টুডেন্ট যদি এখানে ইন ফ্রন্ট অফ দিয়ে দেয়, যদি বিহাইন্ড দিয়ে দেয়, যদি নিয়ার দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে কি অর্থ হবে না? বা ক্লোজ টু দিয়ে দেয়, হবে, অর্থ তো হবেই, কিন্তু তোমার প্যাসেজ অনুযায়ী যে চাওয়াটা সেই অর্থটা হবে না। এই জন্য কিন্তু আমি প্রথমে বলেছি প্রিপোজিশন একটু ক্রিটিক্যাল। এই জন্য তোমাকে কী করতে হবে? প্রিপোজিশনটাকে ভালো মতো তোমাকে আত্মস্থ করতে হবে, প্রিপোজিশনকে ভালো মতো তোমাকে মনে রাখতে হবে, যা পড়বো ঠিক মতো এবং ব্যবহারটা ঠিক মতো হচ্ছে কিনা। তাহলে সে আমার পাশে বসে আছে, আমরা কি বলবো? হি ইজ সিটিং বিসাইড মি। তাহলে আসো আমরা যদি বলি আচ্ছা আমার জানালার পাশে, মানে ঘরের জানালার পাশে একটা গাছ আছে, ঠিক আছে? তা আমি যদি বলি যে এর পাশে আছে, তা আমরা বললাম দেয়ার ইজ এ, সবাই দেখো, দেয়ার ইজ এ ট্রি ড্যাশ, ধরো আমরা বললাম রিডিং রুম, ওকে? তাহলে আমি যদি বলি দেয়ার ইজ এ ট্রি ড্যাশ মাই রিডিং রুম, আমার যে রিডিং রুম অর্থাৎ তার পাশেই একটা হয়তো গাছ আছে। আমরা যদি বলে নিই একটা লম্বা গাছ আছে, তাহলে কি হবে? বা বড় গাছ আছে, তাহলে আমরা বলবো বিগ ট্রি। বিগ ট্রি মানে হচ্ছে বড় গাছ। আর যদি বলি লম্বা তাহলে বলতে হবে টল ট্রি। তো এখন বলছে দেয়ার ইজ এ ড্যাশ ট্রি, সরি দেয়ার ইজ এ বিগ ট্রি ড্যাশ মাই রিডিং রুম, তাইলে আমার রিডিং রুমের পাশেই আমরা যদি বলি, হয়তো দেখা গেছে তোমার রিডিং রুম তার পাশেই মানে জানালার সাথেই হয়তো একটা গাছ আছে, তাহলে তুমি বলতে পারো যে পাশেই একটা কি আছে, একটা গাছ আছে।
তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবা? বিসাইড, বিসাইড মাই রিডিং রুম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, এখন দেখো বিসাইডটা আমরা বুঝলাম যে এটা পাশে বোঝায়। ঠিক আছে, আচ্ছা, কিন্তু বিসাইডসটা কি? এখানে শুধু একটা এস যোগ করেছে, তুমি বলবা স্যার একটা এস যোগ করেছে, সমস্যা কি? এস দিয়ে তো হয়, মানে এস দিয়ে দিলে সমস্যাটা কি? না, বিসাইডস মানে হচ্ছে, আমি একটু মানে প্রতিটা প্রিপোজিশন, আসলে প্রিপোজিশনে কিন্তু অর্থ হয় না, এগুলো কিন্তু অর্থ হয় না। এটা নির্ভর করে আমরা যখন পার্ট অফ স্পিচ মানে অন্যান্য শব্দগুলোকে ব্যবহার করি পাশাপাশি একটা সেন্টেন্স তৈরি করার জন্যে, তখন এই প্রিপোজিশনগুলো বা কনজাংশন যেটাকে আমরা বলি, এই সমস্ত অব্যয়গুলো বসে আরেকটা শব্দের সাথে সম্পর্ক দেখায়। কখনো এটা কানেক্ট করে, কখনো এটা রিলেশন দেখায়। যে রিলেশন দেখায় সে হচ্ছে প্রিপোজিশন, আর যে কানেকশন দেখায় সে হচ্ছে কনজাংশন। এখন আসলে ওগুলোর কোনো আদৌ সত্যিকারের কোনো অর্থ থাকে না, সত্যিকারের কোনো অর্থ থাকে না। তারা অন্য শব্দের সাথে বসে একটা মিনিং তৈরি করে, একটা অর্থ তৈরি করতে সাহায্য করে, একটা সেন্স তৈরি করতে সাহায্য করে, হ্যাঁ, একটা এক্সপ্রেশন, অর্থাৎ আমি যা বলতে চাইছি স্টেটমেন্ট, সেটাকে ক্লিয়ারলি বুঝতে সাহায্য করে। এই জন্য কখনোই তুমি এটা মাথায় নেবে না যে স্যার প্রিপোজিশনের তো অর্থ আছে, এটা মানে পাশে, এটা মানে সামনে। আসলে ব্যাপারটা কিন্তু এভাবে বলা উচিত না, এটা কিন্তু এক ধরনের ভুল যে বিসাইড মানে পাশে। আমি হয়তো বলছি একটু আগে তোমাকে বোঝার জন্যে, কিন্তু তুমি ক্লিয়ার হয়ে নাও। এর মানেটা হচ্ছে যে আমরা যখন ওই শব্দটাকে বসাবো, সেটা কোনো শব্দের আগে হোক বা পরে হোক, যেখানেই হোক, সেখানে বসলে এই পাশে অর্থটা দেয়, অর্থাৎ এরকম একটা অর্থ সে থ্রো করে, এরকম একটা অর্থ সে আমাদেরকে দিতে পারে। ব্যাপারটা এই, ডিরেক্ট আসলে এগুলোর কোনো মিনিং থাকে না, এটা সেন্টেন্সে বসে অর্থ তৈরি করে। এটা প্রমাণ দেওয়া যাবে, যাই হোক সেটা আমরা পরে দেখব। তাহলে জেনে রাখো আপাতত তোমার জন্য কিন্তু বিসাইড মানে পাশে, বিসাইড মানে কি? পাশে। তাইলে এখন দেখো বিসাইডসটা কি? বিসাইডস হচ্ছে, বিসাইডসটাকে আমরা বলে থাকি কখন, ধরো আমি যদি বলি, তোমাদেরকে দেখাই যে এখানে একটা কলম আছে, দেখো সবাই, ধরো এটা একটা কলম, ধরার কিছু নেই, এটা কলমই। আচ্ছা, এটাও তো একটা কলম, তাই না? তাহলে এখানে কয়টা কলম? দেখো সবাই, দুইটা কলম। এখন আমি যদি বলি যে এই কলমটা ধরো আমি এখানে রাখলাম, হ্যাঁ, আর এই কলমটা আমার কাছে সামনে, তাই আমি বললাম যে এই কলমটা তো আমার আছেই, এর পাশাপাশি আমার কিন্তু আরেকটা কলম আছে। লক্ষ্য করো, এই কলমের পাশাপাশি আমার আরেকটা কলম আছে। আমি যদি বলি, এখন এই কলমটা কিন্তু এখানে আমি সামনাসামনি দেখাচ্ছি না, আমি এখানে রেখে দিলাম, বা somewhere else I'm keeping it, আমি কোথাও রেখে দিলাম। এখন তোমাকে বললাম হ্যাঁ আমার এই কলমের পাশে আরও কলম আছে। এই যে কলমের পাশে আরেকটা, তার মানে কি? মানে ওখানে পাশে বলতে কি মানে বোঝাচ্ছে যে এটার পাশে বসে আছে? না, আমি যখন বলি যে এই কলমের পাশে আমার পাশাপাশি আরেকটা কলম আছে, তার মানে অতিরিক্ত, মানে এ ছাড়াও, এটা ছাড়াও আমার আরও একটা কলম আছে। ওইটা যখন বোঝাই তখন হবে বিসাইডস, তখন হবে কি? বিসাইডস। আমি বললাম এই কলমটা বাদে বা এই কলমটা ছাড়াও আমার আরেকটা কলম আছে, তার মানে কি? অতিরিক্ত, অ্যাডিশনাল, অর্থাৎ এর সাথে সাথে পাশাপাশি আরও একটা আছে। তখন আমি যদি বলি ড্যাশ, দেখো দিস পেন, ড্যাশ ড্যাশ দিস পেন আই হ্যাভ, আমরা বললাম যে আদার পেন্স, এখানে হয়তো বললাম আদার পেন্স, আরও অনেক কলম আছে, হ্যাঁ, অন্যান্য আরও কলম আছে। আমরা অ্যানাদার বললে হয়তো একটা হতো। যাই হোক, সেম দেখো দিস পেন আই হ্যাভ আদার পেন্স। তো আমি তো তোমাকে স্টার চিহ্ন দিইনি এখানে, ধরো এটাই বললাম ড্যাশ দিস পেন, অর্থাৎ এই কলমটার কথা বলছি, যে এই কলমটা ছাড়াও এর পাশাপাশি, একে বাদ দিয়ে অতিরিক্ত যদি আমরা বলি কোনো কিছু কারো কাছে যদি থাকে, সেক্ষেত্রে আমরা বললাম হ্যাঁ এর পাশাপাশি আমার আরও কলম আছে। তাহলে আছে তো, এই যে একটু আগে দেখালাম আমার কাছে কিন্তু আরেকটা কলম আছে, এটা আরও কলম আছে আমার বাসায়। তাহলে এখানে কী হবে যে আমরা তখন বলবো বিসাইডস, বিসাইডস দিস পেন, এই কলমটার পাশাপাশি ছাড়াও আই হ্যাভ আদার পেন্স, আমার আরও অন্যান্য কলম আছে, আমরা বলতে পারি। আচ্ছা দেখো, তাহলে বিসাইডস মানেটা কী দাঁড়ালো? আমরা কিন্তু ডিরেক্ট মিনিং দিতে পারছি না, একেবারে দুঃখিত। বিসাইডস মানে কিন্তু আমরা অর্থ দিতে পারছি না। আমরা এটা বুঝবো যে
বিসাইডসের ব্যবহারটা হচ্ছে, ব্যবহারগত অর্থটা হচ্ছে এরকম যে একটা কলম বা যে কোনো একটা কিছু পাশাপাশি, মানে এটা তো আছেই, এর পাশাপাশি এর সাথে সাথে এডিশনালি যদি আরও কোনো কিছু থেকে থাকে বা ওই তথ্য আমরা দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিসাইডস শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখন দেখো আমরা আরও উদাহরণ দেখি। নিশ্চয়ই এটা লিখছো সবাই, থ্যাংক ইউ। আমরা লিখলাম I have some story books. Okay, আমরা বললাম at my house, বা দরকার নেই, I have some story books dash this one। ধরো আমরা বললাম I have some story books dash this one। এখানে তুমি লক্ষ্য করো, I have some story books, আমার কিছু গল্পের বই আছে, আমার কিছু কি আছে, গল্পের বই আছে, ড্যাশ দিস ওয়ান। দিস ওয়ান কিন্তু বলেছে এখানে, দেখো এই ওয়ান বলতে আমি হয়তো বলতে পারতাম যে দিস স্টোরি বুক, এইটা খুব খারাপ শোনা যায়, একই কথা বারবার বলা। আমরা বললাম এখানে আই হ্যাভ সাম স্টোরি বুকস, তা এখন এটাও কিন্তু স্টোরি বই। অর্থাৎ আমি যদি বলি যে এই গল্পের বই ছাড়াও আবার আরও গল্পের বই আছে, তো সেক্ষেত্রে বারবার আই হ্যাভ সাম স্টোরি বুকস ড্যাশ দিস স্টোরি বুক না বলে আমি যদি বলি দিস ওয়ান, ধরো এটাই আমার স্টোরি বই, তা আমি এটা বলতে পারি যে এই গল্পের বই ছাড়াও আমার আরও গল্পের বই আছে, তাই না? তো সেক্ষেত্রে আমার বারবার স্টোরি বুকস না বলে আমি এভাবে বলতে পারি দিস ওয়ান, মানে এটাও একটা স্টোরি বুক, বোঝা যাচ্ছে। যেহেতু আমি বসে এখন আমি বলতে চাচ্ছি এর পাশাপাশি, তাহলে তখন কী হবে, তুমি যেটা জানলা একটু আগে, বিসাইডস, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ সাম স্টোরি বুকস বিসাইডস দিস ওয়ান, অর্থাৎ এইটা বাদেও, এটা ছাড়াও এডিশনালি আমার কিন্তু কিছু স্টোরি বই আমার আছে, আমরা কিন্তু বলতে পারি। তাইলে তুমি দেখো আই হ্যাভ সাম স্টোরি বুকস বিসাইডস দিস ওয়ান, এর পাশাপাশি, তাই না? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পাশাপাশি শব্দটা দ্বারা আসলে কি বোঝায়। পাশাপাশি শব্দটা দ্বারা এটাই বোঝায় যে আমার যা আছে বা আমি যেটা নিয়ে কথা বলছি তার বাইরেও হ্যাঁ আরও আছে, এরকম বোঝাতেই আমরা এই বিসাইড শব্দটা ব্যবহার করি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিসাইড আর বিসাইডসের পার্থক্যটা কোথায়। এখন আমি যদি তোমাদেরকে বলি যে বিসাইড আর বিসাইডসকে তুমি ব্যবহার করো, হ্যাঁ আমি যদি শূন্যস্থান দিই, আমার মনে হয় তুমি পারবে। দেখি আমরা পারি কি না। পরীক্ষায় কিন্তু তোমার কোনো ক্লু দেওয়া থাকবে না, হ্যাঁ তোমার সবসময় মাথায় রাখতে হবে প্রিপারেশনগুলো, এখন ব্যবহারটা তোমাকে করতে হবে নিজের মতো করে। তাহলে এখন দেখো আমরা যদি একটা এভাবে লিখতে থাকি যে I saw the beggar begging dash tea stall, tea shop বললেও হবে। I saw the beggar begging dash a tea stall। ওকে, 2 নাম্বার আমরা যদি একটু ট্রাই করি যে কী হয়, আমরা বললাম আমরা বললাম ড্যাশ দিস ল্যান্ড মাই ফাদার হ্যাজ আদার ল্যান্ডস। আমরা বললাম ড্যাশ দিস ল্যান্ড মাই ফাদার হ্যাজ আদার ল্যান্ডস। আমি কিন্তু সহজ সহজ বাক্য দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু দেখবা, হ্যাঁ ক্রিটিক্যাল বানানো যায়, আমরা সেদিকে যাবো না। ড্যাশ দিস ল্যান্ড মাই ফাদার হ্যাজ আদার ল্যান্ডস। হ্যাঁ, এখন সি নাম্বার আমরা লিখলাম যে হোয়াট আর ইউ ডুইং
স্ট্যান্ডিং ড্যাশ দিস বিল্ডিং। আমরা যদি বলি এটা আসলাম হোয়াট আর ইউ ডুইং, সরি হোয়াট আর ইউ ডুইং, ডুইং হোয়াট আর ইউ ডুইং স্ট্যান্ডিং ড্যাশ দিস বিল্ডিং, আমরা যদি এভাবে বলি লক্ষ্য করো। অথবা আমরা এরকমভাবে বলতে পারি লাস্ট 4 নাম্বার যে আমরা বললাম dash those apparatus I have other instruments। একটু লক্ষ্য করো, আমরা এই 4টা লিখলাম আমাদের বোঝার স্বার্থে এবং সহজ সহজ করে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এখানে লিখেছি যে I saw the beggar begging, I saw the beggar begging dash a tea stall। অথবা বললাম dash this land my father has other lands। অথবা লিখলাম what are you doing standing dash this building। অথবা লিখলাম dash those apparatus, apparatus মানে হচ্ছে যে এই যে আমরা যখন ব্যবহারিক করি, আমরা যখন প্র্যাকটিক্যাল করি, তখন যে প্র্যাকটিক্যাল করতে গিয়ে নিশ্চয়ই তোমরা দেখছো যে যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ, সেটাকে ইংরেজিতে বলে অ্যাপারেটাস। তো আমরা বলছি ড্যাশ দোজ অ্যাপারেটাস আই হ্যাভ আদার ইনস্ট্রুমেন্টস, আরও অন্যান্য বিভিন্ন যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্টস হ্যাঁ আমার রয়ে গেছে। তো এই ক্ষেত্রে তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো যেখানে তুমি কী করবা। তো ফার্স্টেই তুমি এটা বের করার জন্য তোমাকে যেই টেকনিকটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আই সও দি বেগার বেগিং ড্যাশ আ টি স্টল। এখন তুমি যদি এটা বলো যে আমি একটা চায়ের দোকানে বেগারটাকে বেগিং করতে দেখলাম চায়ের দোকানে, তো যদি তুমি চায়ের দোকানে বলো তাহলে কিন্তু এখানে হয়ে যাবে অ্যাট, তাহলে কিন্তু গ্রামাটিক্যালি এটা কিন্তু অ্যাট হয়। আই সও দি বেগার বেগিং অ্যাট এ টি স্টল, এটা কিন্তু এক্স্যাক্ট মিনিং এটাই দাঁড়ায় যে এখন একটা লোককে দেখলা সে ভিক্ষা করতে গেছে কোথায়, একেবারে চায়ের দোকানেই, ভাই আমার কটা ভিক্ষা দেন। এখন ওটা কিন্তু চায়ের দোকানে করছে, তাহলে হবে অ্যাট। কিন্তু তুমি যদি দেখো যে না চায়ের দোকানে সে করছে না, চায়ের দোকানের পাশে হয়তো কয়েকটা লোক দাঁড়ায় আছে, হ্যাঁ সেখানে করতেছে, তাহলে সেটা কী হবে, সেটা হবে তোমার বিসাইড। ক্লিয়ার, সেখানে কী হবে বিসাইড। এখন সাবধান, তুমি বুঝতেছো যে উল্টাপাল্টা প্রিপোজিশন বা প্রিপোজিশন না বুঝে বসালে অর্থ কিন্তু হয় না, তাহলে অর্থ কিন্তু হয় না, তাহলে কী হবে বিসাইড এ টি স্টল। ক্লিয়ার, তাহলে এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা যেহেতু আজকের ব্যবহার হচ্ছে পাশে, এখন অ্যাট দিলে কিন্তু ইংরেজিতে হতো, বিহাইন্ড দিলেও হতো, ইন ফ্রন্ট অফ দিলেও হতো, নিয়ার দিলেও হতো, ক্লোজ টু দিলেও হতো, কিন্তু মিনিং কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, মানে ভিন্ন হয়ে যাবে, তাহলে এটা বিসাইড এ টি স্টল। ওকে, সো কাম টু দি নেক্সট, সেটা হচ্ছে বি ড্যাশ দিস ল্যান্ড মাই ফাদার হ্যাজ আদার ল্যান্ডস। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছি এখানে কৌশলটা হচ্ছে দেখো ল্যান্ড এটা হচ্ছে ভূমি, তাই না, বা জমি যাই বলো। মাই ফাদার হ্যাজ আদার ল্যান্ডস, যে যেহেতু এটা আছে সাথে আবার অন্য তথ্যও দিচ্ছে, তাহলে বোঝা গেছে এটা কিন্তু বিসাইড হবে না, এটা হবে বিসাইডস। কেন, আমরা বলছিলাম যে একটার পাশাপাশি যদি আরেকটার ব্যবহার থাকে, অ্যাডিশনাল থাকে, সো আলটিমেটলি কিন্তু তুমি কী দিবা, সেখানে কিন্তু বিসাইড দিতে হবে। তো বিসাইডস দিস ল্যান্ড, এই জমির পাশাপাশি মাই ফাদার হ্যাজ আদার ল্যান্ডস, আমার পিতা বা আমার বাবার আরও অন্যান্য জমি আছে। তো কৌশলটা কিন্তু বুঝে গেছো যে একটা থাকার সাথে সাথে আরেকটার উপস্থিতি কিন্তু দেখাবে, সেটা বেশি হতে পারে, কম হতে পারে, একটাও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। লাস্ট হচ্ছে দেখো হোয়াট আর ইউ ডুইং স্ট্যান্ডিং ড্যাশ দ্য বিল্ডিং, হোয়াট আর ইউ ডুইং, তাহলে এখন দেখো তুমি কি করছো, স্ট্যান্ডিং ড্যাশ দিস বিল্ডিং। এখন আমি যদি বলি এই বিল্ডিংয়ে পাশে থেকে তুমি কি করছো, দাঁড়িয়ে থেকে, তার মানে এখানে কী হবে বিসাইড মানে পাশে, তাহলে এই বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে তুমি কি করছো, তাহলে আমরা লিখছি হোয়াট আর ইউ ডুইং স্ট্যান্ডিং বিসাইড দিস বিল্ডিং। এই বিল্ডিংয়ের পাশে থেকে তুমি কি করছো, পাশে থেকে মানে বিল্ডিংয়ের জায়গায় আছে, তুমি পাশে দাঁড়ায় আসো,
ঠিক আছে, কারোর সাথে কথা বলতেছো বা এমনি দাঁড়ায় আসো, মানে জাস্ট মুভিং অ্যাবাউট ফর নাথিং, এমনি ঘোরাফেরি করতেছো, তো সেক্ষেত্রে আমরা বিসাইড পাশাপাশি দিতে পারি। লাস্ট ওয়ান আজকের ক্লাসের জন্য, ড্যাশ দোজ অ্যাপারেটাস আই হ্যাভ আদার ইনস্ট্রুমেন্টস। আমি তো তোমাকে বলেছিলাম অ্যাপারেটাস মানে কি, ব্যবহারিক ক্লাসে আমরা যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করি কাটাকাটির জন্য, যে সমস্ত বিকার থাকে বা চুরি কাচি থাকে, এগুলো নাম আছে ভিন্ন ভিন্ন, তো ওগুলোকে অ্যাপারেটাস বলে। তাহলে দোজ অ্যাপারেটাস, ওই অ্যাপারেটাসগুলো ছাড়াও আই হ্যাভ আদার ইনস্ট্রুমেন্টস, আরও অন্যান্য যন্ত্রপাতি আছে, মানে অ্যাপারেটাস তো এক ধরনের ইনস্ট্রুমেন্টস, তাই না, এর পাশাপাশি আরও। তাহলে তুমি টেকনিকটা বুঝতে পারছো, যখন নাকি এরকম যন্ত্রপাতির কথা থাকে তো বা যে কোনো কিছু থাকুক, কিন্তু এর সাথে সাথে আরও যদি থাকে অ্যাডিশনাল ইনফরমেশন, তখন এটা কী হয়, বিসাইডস হয়। তাহলে আমরা আজকের ক্লাসে বিসাইড এবং বিসাইডস প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম, এবং আমি বিশ্বাস করি যে তুমি বিসাইড এবং বিসাইডসের ব্যাপারটা বুঝতে পারছো। তবে আবার বলি সাবধান, কখনই প্রিপোজিশনের মিনিং হয় না। মিনিংটা কখন হয়, বিচ্ছিন্ন প্রিপোজিশনের কোনো মিনিং হয় না। যদিও বইতে অনেক কিছুই বলা আছে, তে, হ্যাঁ, এতে, এগুলো আসলে কোনো মিনিং না। মিনিংটা হয় কখন, যখন সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, তখন একটা অর্থ তৈরিতে সাহায্য করে। সো শিক্ষার্থীরা, আজকের মতো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের দুটো প্রিপোজিশন আমরা শিখলাম, একটা হচ্ছে বিসাইড, আরটা হচ্ছে বিসাইডস। নিশ্চয়ই আমরা পরবর্তী ক্লাসে যেগুলো আসবে অন্যান্য ক্লাস ধারাবাহিকভাবে, সেখানে অন্যান্য প্রিপোজিশন আলোচনা হবে। সো আজকের মতো সবাইকে ধন্যবাদ, এবং বাসায় এগুলো অনুসরণ করো বারবার। আসসালামু আলাইকুম।